কি হচ্ছে ভদ্রলোকের যাপন আর কি, যখন যাপন নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলি, তো স্তানিস্লাভস্কি অব্দি যাওয়ার দরকার নেই, চন্দন সেন অব্দি গেলেই হয়। তো আমাদের পরের দিন সকালবেলা মানে আমি গেছি আর কি, আমাকে বললে আমি বললাম কি করবো, তো দুটো ফুটো বাজে, মানে সব তো ফিরেছে হচ্ছে 4টে, 4:30 না 5টার সময় ফিরেছে, দুটো ফুটো বাজে। আমাকে বললো এরপর থেকে বুঝলি ভালো ছবি দেখবো, করবো না। আমি, সুদীপা বোস, শাশ্বত চ্যাটার্জি এবং টু সাম এক্সটেন্ট উনি এসে পুরো সিনটা যেমন আছে আছে, এই তুমি কি করবে, কি করবে, এটাই করবে একদম দেখতে পাচ্ছি অঞ্জনদার ব্রিফিংটা। অন্য কিছু করবে কি, বললাম যে এটাই করি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাও করলাম, ভালো লাগলো, যে নিজেই জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমি বললাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা ভালো লাগবে ওইটা করি, চলো, করলাম। এই তো যেটা ভালো লাগবে সেটা করবে, কেন কারণে। আর উনি খুব মানে বিরক্ত হন গোটা গোটা করে কেউ কথা বললে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন অ্যাক্টিং করছো কেন, তুমি কি জীবনে গোটা গোটা করে কথা বলো। তো এটা এই ব্যাপারে একদিন অপু বলে, আচ্ছা আপনি যে এরকম করেন, ও বেচারা ইয়ের সময়, ডাবিং এর সময় কি করবে। এই যত প্রথম দেখেছিলাম, শিখেছিলাম যে ডাবিং এর কথা মাথায় রেখে এমন ভাবে পুরোটা বলবে যাতে ডাবিং এর সময় কোনো অসুবিধা না হয়। এটা আমরা মানে আমার 40 বছর আগে আমাকে এটা বলা হয়েছিল। তো যে প্রসঙ্গে ছিলাম সেখান থেকে আমি একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে অভিনেতার, আমি মনে করি অভিনেতার কাজ হচ্ছে চরিত্র তৈরি করা। আমাকেই যদি বারবার দেখা যায় তাহলে আমার মনে হয় যে সেটা একটা বড় ফেলিয়ার। কারণ আমাদের অভিনেতাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা বলে আমি মনে করি এই আমি বলাটা। মানে ও তুই আমার ছেলের পাঠ করছিস, এই জামাটা আমার, এই 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 ঘরটা আমি বসবো, আমি তো নই ওই লোকটা। যতক্ষণ না ওই লোকটার মতন করে অনুভব করা, ওই লোকটার মতন করে অভিনেতার জীবনের, যদি কেউ বলে মানে সিনেমার অভিনেতার তো সবচেয়ে বড় দুর্ভাগ্য, মানে ওরকম দুর্ভাগা লোক আর নেই। মানে সে যখন ছবিটা দেখতে বসে তার সামনে একটা বড় প্যাডওয়ালা কিছু রাখা উচিত, কারণ প্রত্যেকবার মাথা ঠুকবে আর বলবে ইস এই জায়গাটা ভাবিনি কেন, ইস এটা 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 আগে ভাবলাম না, আর কেন ওই শটের সময় ও যখন ক্লোজ দিচ্ছে তখন কেন ঘরে গিয়ে বসে রইলাম। যেটা আমির খানের কাছ থেকে শেখার, যে উনি ওই যে সকালবেলা ঢোকেন, প্রত্যেকটি লোকের মানে উনি অভিনয় করছেন হয়তো, এটা আমাকে রাজেশ বলেছে, কারণ ওর ব্যক্তিগত অভিজ্ঞতা, এরা তো আরো ভালো জানবে, ওখানে দেখেছেন, আমি তো কখনো আমির খানকে দেখিনি, কিন্তু আমি শুনেছি যে লোকটা মানে পারলে তার প্রাতকৃত্যাদি পর্যন্ত মানে সেটে করে, মানে এতটাই। এবং আমি আমার বললে অনেক লোক আমাকে মারধরও করার কথা বলেছেন, ফোনে থ্রেট করেছেন যে উনি উনি কোন অভিনয় করবেন, সেই চরিত্রটা কি হয়ে এসে দাঁড়াবে এটা কিন্তু জিঙ্গলে পর্যন্ত মানুষের বুঝতে অসুবিধা হয়। এই যে অমিতাভ বচ্চন, এই যে পা করার জন্য ভয়ঙ্কর আকুতি, এবং ওই মানুষটা হয়ে ওঠা, তার কারণ হচ্ছে আমি মনে করি 3টে বিষয় আছে। যাপনের বিষয় যদি বলার থাকে তাহলে 3টে বিষয় আছে। একটা হচ্ছে ওই মানুষটার মতন করে অনুভব করা, ওই মানুষটার মতন করে তার প্রকাশ ঘটানো। আবার বলছি ওই মানুষটা। এই আর একটা জিনিস আছে যেটা আমরা মজা করে হয়তো বলি, সেটা হচ্ছে রাত্রিরে ঘুম হবে না, কারণ একজন এসে আগের রাত্রে তুমি করেছো সর্দার, সে এসে কুচিয়ে এরম করে বলবে যে ওই ওইরকম ভাবে হাত নাড়ি আমি, ওর মধ্যে পিটপিট করি চোখ, এরকম করলি কেন। পাশেই আরেকজন বলবে ছ সে রাম, সে বলবে আমি এইভাবে কোনোদিন কথাই বলি না, এরকম বলছিস কেন কথা আমার চরিত্রে, এসে বসে বসে
এই দুঃস্বপ্নের মধ্যে অভিনেতা গিয়ে যখন ঢোকে, বা তেমন ভালো ডিরেক্টর যদি হয়, অভিনয় করতে করতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, মানে রিহার্সাল করতে করতে কোথাও হঠাৎ তাকিয়ে এবার ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে কি কি না, ও আচ্ছা আচ্ছা, হয়তো ডিরেক্টরও সেই লোকটাকে পা দোলাচ্ছে বসে বসে, এই, 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 আমি ওরকম আগুন নাড়াই না, নাড়াবি না। এইখানে পৌঁছানোটা হচ্ছে আমার মতে সাধনার জায়গা, এবং এই সাধনাটাই আজীবন ধরে করে যাওয়া, যে ওই লোকটা হতে যেন পারা যায়, ওই লোকটার মতো করে হাঁটা চলা কথা বলা, এইটা যেন পৌঁছতে পারি। কিন্তু আমার যন্ত্র তো আমার শরীরটা, এটাকে আমি কি আমার যে মাথার যে অপারেশনটা হয়েছে, এর জন্য আমি কখনোই জন ট্রাভোল্টার মতো নাচতে পারবো না। আমাকে আমার ওইটার মধ্যেই ঘোরাফেরা করতে হবে। সুতরাং যাপন বলতে যদি কিছু বোঝায়, তাহলে নাসিরজির জীবন থেকে শেখা কি, যে স্পর্শের মতন একটা ছবি, যেখানে উনি শুধু ওই অন্ধদের স্কুলে যাচ্ছেন, ছবি তুলছেন, আসছেন, ডেভেলপ করে দেওয়ালে 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 সাঁটিয়ে দিচ্ছেন। জীবনে যদি কেউ কখনো আগে নাসিরুদ্দিন শাহকে না দেখে থাকেন, তাহলে বলতে তিনি বাধ্য যে এরকম একটা অন্ধ লোককে দিয়ে কি চমৎকার পাঠটা করিয়েছে, বাধ্য। সুতরাং ওই ইন্টেন্সিটিটা, মানে ওই লোকটার ওই ইন্টেন্সিটিটাকে আমার মনে হয় ওইটা বোধের মধ্যে আনাটা সবচেয়ে জরুরি। মানিকবাবুর যে একটা চূড়ান্ত ইন্টেন্সিটি আছে, তৈরি হয়, যেটা ওর একদম স্বাভাবিক জীবনের বাইরে একটা ঘটনা ঘটতে আরম্ভ করে, ওই ইন্টেন্সিটিটা ধরাটাই আমার কাছে যাপনের প্রধান বিষয় ছিল। নিজেকে একটু গুছিয়ে নিয়ে পরের প্রশ্নটা করতে হবে আর কি, মানে এটা অগ্নি, একটা ছোট্ট জিনিস বলি, প্লিজ। I just want to add where চন্দন left. আমার সাথে অভিনন্দনের একটা অলিখিত চুক্তি ছিল, যে যেহেতু আমায় আগে অ্যাসিস্ট করেছে, আমি ওকে বলেছিলাম যে আমি শুটিং এর সময় ফ্লোরে থাকবো না। যে বাড়িটায় শুট হচ্ছে তার 3 তলায় অভিনন্দন শুট করতো, আমি 1 তলায় থাকতাম। এবং ওকে বলা ছিল যে কোনো শটে কখনো যদি প্রয়োজন হয় আমাকে ডেকো, আমি এসে টেক দেখবো, কিন্তু ডাকলে আসবো। কারণ তা না হলে একজন সিনিয়র ডিরেক্টর ওই পেছনে বসে থেকে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলাটা ভীষণ আনকমফোর্টেবল। কারণ এই ছবিটা অভিনন্দনের ছবি, এটা আমার ছবি নয়। এটা এই কনফিডেন্সটা ওকে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আমি না অবজার্ভ করতাম লোকজনকে, এবং এই চন্দনকে অবজার্ভ করতাম, এবং আমি দেখতাম যে একটা টেক হয়ে যাওয়ার পর চন্দন দোতলায় নেমে আসতো, সেখানে একটা ঘরে একটা চৌকি মতো ছিল, তার ওপরে চন্দন বসে থাকতো এবং চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। এই যে যাপনটা আমরা শুনলাম না চন্দনের মুখে, এটা কিন্তু আমি চোখের সামনে দেখেছি চন্দনকে। শটের মাঝখানে আমি বহু অভিনেতাকে দেখেছি মোবাইলে কথা বলছে, ফেসবুক করছে, ইনস্টা রিল বানাচ্ছে, নানান কিছু ঘটতে থাকে জীবনে, আবার ক্যামেরা অ্যাকশন বললে আবার পাল্টে গিয়ে ক্যারেক্টার হওয়া, ওই যাপনটা থাকে না। চন্দনের সেই যাপনটা ছিল অল থ্রু দ্য শুট। ও টেকের পর চুপ করে এসে দোতলায় বসে থাকতো, কারোর সাথে কথা বলতো, আবার গিয়ে মানিকবাবু হতো, আবার চলে আসতো, কিন্তু বেরোতো না মানিকবাবু থেকে। এটা আমার অ্যাজ অ্যান অবজারভার আমার এটা মনে হয়েছে দেখে। এবং হাঁটা পাল্টে গেছিল। টু অ্যাডিং টু দ্যাট, একটা ছবিটা খুব মানে গ্রামাটিক্যালি এমনভাবে গাঁথা, যেখানে প্রচুর হোয়াইট শটের ব্যবহার আছে, যেখানে চন্দনদের হাঁটাটা দেখা যায়। মানে মেঘ আসার আগে একরকম ভাবে হাঁটে, মেঘ আসার পরে একরকম ভাবে হাঁটে। তো প্রচুর ছোট 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 কাজ আছে চরিত্রের। তো এটা মজার ঘটনা, চন্দনদা কি তার শুটিং এর পরে আমাকে মজা করতে যে আমি চন্দনদার মতন হাঁটছি, মানে এরকম করে একটা পার্টিকুলার হাঁটার প্যাটার্ন আছে। মানে ওটা মানে ওই যে আমরা চরিত্র লেখার সময় একটা মানে এটা পদ্ধতিগত ব্যাপার আছে, লেখা হয় সাইকোগ্রাফিক্স ডেমোগ্রাফিক্স, এই দুটোর মিলন দিয়ে তো তারপরে চরিত্র তৈরি হয়। মানে অভিনেতার সাথে কথা বলার আগে এটা লেখা স্তরে কথা বলছি, তারপরে সেটা নিয়ে যখন আলোচনা ডেভেলপমেন্ট হয়। একটা মানুষের হাঁটা কখন মানে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এমনি বাথরুমে যাচ্ছে, শুট চলছে না, তখন হাঁটা পাল্টে গেছে। অভিনন্দনদাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতাম, সেটা আমার জিজ্ঞেস করার খুব ইচ্ছেই ছিল, যে তুমি যখন এই মানিকবাবুর মেঘ লিখছো বা যখন তোমার নির্মাণ পদ্ধতি চলছে, তখন এই জিনিসটাকে কল্পনা করা
করে সেটাকে স্ক্রিপ্টের মধ্যে নিয়ে আসা, এই জার্নিটা কেমন ছিল? 2 নম্বর হচ্ছে চন্দন স্যার শুরুতে একটা অসাধারণ কথা বললেন, এই নৈশব্দের যে বাংময়তা আছে, আমি সত্যি মানে স্যারের সঙ্গে না 10 মিনিট সময় কাটালে খুব ভালো বাংলা শোনা যায়, আর কিছু হোক কি না হোক। আমার সৌভাগ্য যে চন্দন স্যারকে আমি একটা অনুরোধ করেছিলাম সানডে সাসপেন্সে অভিনয় করতে। আমি যখন টেকগুলো শুনছি, এটা বলা উচিত না তাও বলি, জাপন নিয়ে যেহেতু কথা হচ্ছে, যেদিন চন্দন স্যার রেকর্ড করতে এসছেন তখন আমাদের যে প্রোডাকশনটার কথা শুরুতে বলছিলাম পুরো দমে রিহার্সাল চলছে। 7-8 দিন পর শো, বোধহয় সোমবার স্যার রেকর্ড করতে এসছেন, বৃহস্পতি শুক্র স্টেজ রিহার্সাল, শনিবার স্টেজ রিহার্সাল, রোববার একাডেমিতে শো। প্রচন্ড কাশছেন যেদিন রেকর্ড করতে এসছেন। আমি বললাম স্যার আপনি ব্রেক নিতে পারতেন, আপনি একদিন বলতে পারতেন যে না আর সময় থাকবে না এরপরে রেকর্ড করার, কারণ আমি রিহার্সালের মধ্যে ঢুকে যাবো। একটা লোক 9:30 এলেন, 12:30 অব্দি রেকর্ড করলেন, সেখান থেকে হয়তো বাড়ি গিয়ে 1 ঘন্টা বিশ্রাম নিলেন কি খেলেন, সেখান থেকে আবার রিহার্সালে চলে গেলেন। এবং আমার কাছে ওই পুরো ফাইলটা আছে, অডিও ফাইলটা, একটা সংলাপ বলার পর ভদ্রলোক 5-6 মিনিট টানা কাশছেন এবং বলেন অলমোস্ট মুখে রক্ত তুলে কাশা, সেই রকম কাশি। আমাকে রেকর্ডিং বুকে ছবিয়ে গেছি এটা। হ্যাঁ, সেটা উনি সেভাবে বলেন। উনি খুব অম্লান মতন বলেছেন আমার তো নিউমোনিয়ার প্যাচেস আছে লাংসে, পাওয়া গেছে। সেই অবস্থায় তো এই হচ্ছে ভদ্রলোকের যাপন আর কি। যখন যাপন নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলি, তো স্তানিস্লাভস্কি অব্দি যাওয়ার দরকার নেই, চন্দন সেন অব্দি গেলেই হবে। অভিনন্দনদা যেটা জিজ্ঞেস করছিলাম, ওই স্যার যেটা শুরুতে বললেন নৈশব্দের বাংময়তা, তুমি একটা ছবিতে সংলাপকে কিভাবে দেখো? সেটা কি মত প্রকাশের মাধ্যম, সেটা ভাব প্রকাশের মাধ্যম, সেটা অনিবার্য, নাকি সেটা অনাবশ্যক? যেহেতু তুমি এরকম একটা ছবি নির্মাণ করেছো যেখানে খুব নৈশব্দ বেশি, যেটা স্যার বলছিলেন, সংলাপকে আলাদা করে আমার যেটুকুনি জ্ঞান বা আন্ডারস্ট্যান্ডিং চলচ্চিত্র নিয়ে সেখান থেকে বলতে পারি, সংলাপকে আলাদাভাবে দেখা আমি বুঝিই না, মানে জানি না। কারণ আমি যেহেতু বিভিন্ন মাধ্যমে লিখে এসছি, মানে সেই ছেলেবেলায় লিটল ম্যাগাজিন থেকে শুরু করে, এই সানডে সাসপেন্সের ভূতের গল্প থেকে শুরু করে, মানিকবাবুর মেঘ থেকে শুরু করে, ছোট গল্প প্রকাশিত, এই বিভিন্ন মাধ্যম বা ডিজাইন করা আঁকাও তো গল্প বলা। তো প্রত্যেক মাধ্যমে যখন আমরা গল্প বলি, গল্প ব্যাপারটাকে আমি আই অলওয়েজ থিঙ্ক লাইক এনার্জি, যেটাকে বিভিন্ন ভাবে কনভার্ট করে দেওয়া যায়। তো বিভিন্ন মাধ্যমের একটা নিজস্ব প্রয়োজনীয়তা আছে, নিজস্ব ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ অনুযায়ী তার বিন্যাস আছে। চলচ্চিত্রের ক্ষেত্রে যে বিন্যাসটা বুঝেছিলাম, আমার ফিল্ম স্কুল হলো কি 3 কাহন, প্রথম ছবি। আমি ফিল্ম স্কুলের ছাত্র নই, তো আমি আর্কিটেকচারের ছাত্র স্কুলের পর। তো আর্কিটেকচার পড়তে গিয়ে আর্কিটেকচার ছেড়ে যখন 3 কাহন হলো, 3 কাহন এবং জীবনে 3 বছর গেল তার পেছনে। অন্যরকম নির্মাণ, সেটা আর্কিটেকচারাল নির্মাণ নয়, হ্যাঁ, অন্যরকম নির্মাণ, অনেক কিছু। মানে কারণ আমি তো লাস্টে এই সাউথ সিটিতে স্ট্যান্ডিটাও লাগিয়ে তারপরে বিদায় নিয়েছি প্রজেক্ট থেকে। আরেকটা জিনিস অভিনন্দন দার সম্পর্কে বলি, এটা অনেকেই জানেন, আমাদের সানডে সাসপেন্সের অরিজিনালের গল্প যেমন অভিনন্দন দা লিখেছে, এখন ইউটিউবে যে থাম্বনেল বলে যে বস্তুটি তৈরি হয়েছে, সানডে সাসপেন্সের যে সামগ্রিক লুক অ্যান্ড ফিলটা দেখতে পান, সেটার বীজ বপন হয়েছিল ওনার হাত ধরে। প্রথম লুক অ্যান্ড ফিলটা ওনার ডিজাইন করে, এবং অ্যানিমেশনটা অফকোর্স মানে ফার্স্ট ওপেনিং স্লেট যেটা, এবং প্রচুর সানডে সাসপেন্সের পোস্টার ভদ্রলোক ডিজাইন করেছেন। তারপর আমার খুব পছন্দের একটা পোস্টার হচ্ছে ডক্টর মুন্সির ডায়েরির যে পোস্টারটা তুমি ডিজাইন করেছিলে। এবার ডক্টর মুন্সির ডায়েরির আপনি যদি ইউটিউবে গিয়ে এক্ষুনি থাম্বনেলটা দেখেন, দেখবেন একটা ডায়েরির ফরম্যাটে পুরো জিনিসটা অভিনন্দন দা করেছিল। মানে একটা লাল মলাট, তার পাশে মনে হচ্ছে ডায়েরির প্রথম পাতায় ছবি আঁকা আছে। তো মুন্সি ফেলুদার ইলাস্ট্রেশন গুলো সেইভাবে এসেছিল। তো এই হচ্ছে ভদ্রলোকের সামগ্রী। এবং মানিকবাবুর মেঘের পোস্টার, লুক ডিজাইন সবই তো বোধহয় অভিনন্দন এজেন্সি থেকে যাচ্ছে নাকি? হ্যাঁ, তো 3 কাহন হলো। 3 কাহন হওয়ার পরে একটা দীর্ঘ সময় ছবির সাথে আমি একদমই যুক্ত ছিলাম না। তখনই কলকাতায় ফেরা, অ্যাস্ট্রিক্স যে কোম্পানিটা, সেটার জন্ম, এবং সেটা এজেন্সি হিসেবে আমি তখন প্রায় টানা 4-4.5 বছর কাজ করেছিলাম এখানে। আমাদের রাত তখন প্রচুর আড্ডাও চলতো হ্যাঁ। অভিনন্দন দার সঙ্গে। ও দীপ, মানে বিকেম আ ফ্যামিলি ওই সময়টা যখন থেকে। ইন্দ্রাণী তো সাংঘাতিক ভাবে। তো মানে তখন আলোচনা হচ্ছে কি নতুন করা যেতে পারে, কিভাবে একটা নতুন লুক অ্যান্ড ফিল দিয়ে। তখন তো নিউ এজ, মানে তখন নেটফ্লিক্সে সিক্রেট গেমস ঢুকছে, ভারতবর্ষে ওটিটি ঢুকছে, সেই সময়কার কথা। এবং তখন আমরা প্রথম শুরু করলাম যে রেডিওর সঙ্গে সঙ্গে ম্যান্ডেটরি প্রত্যেক সপ্তাহে ইউটিউবে আপলোড করা, একদমই একই সময়। তো চলে গেছে। হ্যাঁ, তো সেখান থেকে এখন সেটা বাধ্যতামূলক। ওটা ছাড়া ওটাই আসল এখন। তো ওখান থেকে না। তো দিয়ে তখন হচ্ছে একদম সিনেমা থেকে দূরে, কিন্তু যা হয় আর কি, এটা আমার সবসময় মনে হয় যখন আমরা সিনেমা বানাই বা দেখি না, তখনই সিনেমাটা আমরা বানাই বা শিখি।
ভেতরে। তো সেটাই ঘটলো, সেই যাপনটা ওই মানে মানে তিনকাহনের পরে যে একটা বিরাট গ্যাপ, সেটাতে যেটা হয় সেটা হলো কি সিনেমার থেকে দূরে থাকার মন খারাপ। আর সেই মন খারাপ থেকে যেটা হয়, মাধ্যমটাকে ওতপ্রোতভাবে নিজের মতন করে একটা শেখা বা শেখার চেষ্টা করা। তো সেইখানে বুঝলুম যে যখন ছবি লিখতে যাব, মানে নিজে ডিরেক্টর হিসেবে ছবি লিখতে যাব, তখন একটা নিজের অধ্যাবসায়ের প্রয়োজন, যে আগে গ্রামারটা বোঝা। কারণ যখন বিভূতিভূষণ পড়েছি 12-13 বছর বয়সে, শেষ করেছি, তখন থেকে তো আগে চেষ্টা করেছি বিভূতিভূষণ থেকে শুরু করে, বা মানে কমল মজুমদার থেকে শুরু করে, বা সেটা প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে, যখন এনাদের পড়ছি ছেলেবেলা, একটা লেখার গ্রামার শিখছি, বুঝতে চেষ্টা করছি ছোট গল্প থেকে, উপন্যাস থেকে, তার স্ট্রাকচার কি করে হয়, বা মানে কনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশন দুটো পদ্ধতি কি, লেখাগতভাবে পদ্ধতি কি, এর কোনো গ্রামার হয় কি হয় না সেটা অন্য আলোচনা, কিন্তু নিজস্ব সব সৃষ্টির একটা গ্রামার থেকেই যায়। তো চলচ্চিত্রের ক্ষেত্রে আমার মনে হয়েছিল মেন, আমার কাছে মনে হয়, মানে আমার কাছে অন্তত পার্সোনাল ওপিনিয়ন, যে প্রথম আসে দৃশ্য, তারপরে আসে শব্দ, এবং তারপরে দৃশ্য শব্দের নিরিখে যে চরিত্র নির্মাণ, সেই চরিত্রের প্রয়োজনীয়তা অনুযায়ী আসে সংলাপ, এবং তারপরে আসে মিউজিক। এইটা আমার কাছে গ্রামাটিক্যালি ক্রোনোলজি ইন টার্মস অফ রাইটিং মানিক বাবুর মেঘ। পরের ছবি বা অন্য ছবি কিভাবে লিখবো আমিও জানি না, প্রত্যেক ছবি নিজস্ব লেখার একটা পদ্ধতি আছে, এবং মানিকবাবু অ্যাপ্রোচ করেছিলাম, আমি মানিকবাবুকে নির্মাণ দিই, আমি 2 বছর লিখিনি। আমি মানে যখন মানে আইডিয়াটা শেয়ার হয়, তারপরেও 1-1.5 বছর করে এখানে বসে আছে বৌদ্ধান্দা না হলে মানিকবাবু মেঘ হতো না, এই জন্য লিটারালি লাথি মেরে ছবিটা করিয়েছে। না শুধু বৌদান, না না না, মোনাদি তো অন্য, ওটা ওটা জিজ্ঞেস করো, তখন অন্য কথা হবে। আমি 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 এমন কোনো প্রডিউসার কোনোদিন দেখিনি যে মানে তাকে কখনো মনে হচ্ছে তিনি একজন ওই প্রোডাকশন গার্ল, কখনো মনে হচ্ছে তিনি একজন ওই কস্টিউমের মানুষ, কস্টিউম ডিপার্টমেন্ট করেও তো, কখনো মনে হচ্ছে ওই প্রোডাকশন ডিজাইনার। কোনো অর্থেই, সে অর্থে আমরা ওই 1.5 কেজি বাটখারা ওজনওয়ালা প্রডিউসার বলতে এটা বুঝি, এরই লোকজন তটস্থ হয়ে থাকবে। বরঞ্চ দেখা যাচ্ছে যে উনি যথেষ্ট তটস্থ হয়ে রয়েছেন, যে সবার কমফোর্ট আছে, তো এইরকম একটা গরমে কাজ করতে হচ্ছে, এইরকম চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, তাতে লোকজনের যতটা কমফোর্ট পাওয়া দরকার সেটা আছে তো। যেমন আমি বলছি, এই যে দোতলার যে ঘরটা ছিল, সেই ঘরটায় একটা পাখা প্রথমে এসেছিল, তো উনি ঢুকলেন, ঢুকে মিনিট 10-15 এই কস্টিউমের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতে বলতে বুঝতে পারলেন গরম লাগছে, মানে মিনিট 15-র মধ্যে দেখতে পেলাম আর একটা পাখা এলো। এটার জন্য যে বলবো কাউকে, কারণ সে পাখাটা সবসময় আমার দিকে ঘোরানো আছে, হয় আমি, নয়তো এই আমাদের অরুণদা বসে আছি, হ্যাঁ ওখানে তোমাদের দুজনের, হ্যাঁ ঘোরানো আছে, কারণ দেবেশদা বেশিরভাগটাই আউটডোর। ফলত বাকি যে ঘরের মধ্যে অতগুলো লোক রয়েছে যারা কাজ করছে প্রত্যেক মুহূর্তে, তো চট করে গিয়ে আর একটা ফ্যান সঙ্গে সঙ্গে চলে এলো। আমি বলছি, মনার মতো প্রযোজক যদি আরো 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 আসেন, তাহলে বোধহয় বাংলা সিনেমার চেহারাটা অন্যরকম। তোকে অগ্নি এখানে খুব ইম্পর্টেন্ট, আমি এটা বলতে বাধ্য। মোনাদির কথা তো আসতো পরে, ওটা পুরো ডিটেলে বলতাম, কিন্তু এটা আমি পার্টিকুলারলি বলবো, কারণ কালকেই কথা হচ্ছিল, সেই নিরিখে কথাটা শুরু করি। মোনাদিকে একজন প্রশ্ন করলো যে আপনি কোন ছবি প্রযোজনা করবেন বাংলায়, যদি কোনো একজন নতুন ডিরেক্টর থাকে, কি ছবি প্রযোজনা করবেন? বুদ্ধান্তাকেও জিজ্ঞেস করেছে, মোনাদিকেও জিজ্ঞেস করেছে। মোনাদি উত্তর, যে ছবি আমার মনে ভাল লাগবে সেই ছবি প্রযোজনা করবে। তো বললো না বাণিজ্য, বললো না কোন অ্যাওয়ার্ড, কোন ফেস্টিভ্যাল। তো এই মোনালিসা মুখার্জি সাথে শান্তিনিকেতনে আমরা ঘুরতে গেছিলাম, আমাদের প্রাণের মানুষ অর্পিতা চ্যাটার্জি, তার বাড়িতে এক সন্ধ্যায় আড্ডা হচ্ছে, সেখানে বিভিন্ন মানুষ গল্প শোনাচ্ছেন। করতে করতে মোনাদি বৌদ্ধান্ত কিচ্ছু জানতো না। এর লাথি মারার ইতিহাস কেন বলছিলাম, যে আমি তখন কলকাতা চলে এসেছি, অ্যাস্ট্রিক্স চলছে, বৌদ্ধান্ত এসে বকাবকি করতো, অভিনন্দন কি করছো, তিনকাহন করেছিল তখন 22 বছর বয়স তো হয়ে যাচ্ছে, এখানে বসে আছো, সিনেমা নিয়ে কি করছো তুমি? তো খুবই বকাবকি করতো, কিন্তু আমি ওই আর ঠিক আছে, হবে একদিন, সরি। তো মোনাদির সাথে ওখানে মোনাদি আছে, গল্প মানে মানিকবাবুর গল্পটা, ভাবনাটা তখন অত ইয়ে না, একটা ভাবনা, এরকম একটা মানুষ
এবং সেখানে মেঘের এরকম আঙ্গিক ইত্যাদি বললুম টললুম, মিটে গেল। খালি মোনাদি সেদিনকে বললো যে ভালোবাসা নিয়ে খুব ভালো থেকে অভিনন্দন। তখন আমি কিন্তু লিটল ল্যাম্প ফিল্মসে নেই। পরের দিন ঘুম থেকে উঠলাম, পরের দিন সকালবেলা মোনা আমায় কল করলো, আমি তখন বম্বেতে। কল করে বলল, কালকে সন্ধ্যাবেলা অভিনন্দন একটা গল্প বলেছে, তুমি শুনবে? হ্যাঁ বল। অভিনন্দন গল্প বলেছে, শুনবো না এটা হতে পারে? বল। তো মোনা একটা 2 লাইনে মানিকবাবু মেঘের গল্পটা বললো। আমি খানিকক্ষণ চুপ করে রইলাম, মোনাও চুপ, আমিও চুপ। নৈশব্দের বাংময়তা। তারপর আমি বললাম, এটা করা যাক, বাকিটা অভিনন্দন। তারপরেও মানে সেটা বলছিলাম তো, আবার ফিরে আসি, তুই যেখানে শুরু করলি যে সংলাপ, তারপরে ছবি পড়েছিল। কেন পড়েছিল? আমার একটা ব্যাপার ঘটছিল যে আমার এটা লেখার প্যাটার্ন আছে, আমি 2 বছর লিখি না, তারপর 7 দিন লিখি। সেই 7 দিনে লিটারেলি বাথরুম যাওয়াটুকুনি আর খাওয়াটুকুনি ছাড়া ওই শুনেছিলাম, মানে আমার তো পইতে হয়নি, তো শুনেছিলাম ছোটবেলায় যে পইতে যাদের হয় তাদের নাকি ঘরে আটকে রেখে দেওয়া হয়। ওই টাইপের, মানে আমার মাথায় একটা ইমেজ আছে যে খুব মানে আমি বলতাম যে ভূতে ভয় পেয়ে মরে যাবো, আমার পইতে দেওয়ার দরকার নেই। তো ঠিক ওরকম ভাবে আমার লেখার প্রসেসটা, আমার লেখা হয় না এখানে চলে। তো আমার মনে হয় পুরো ব্যাপারটা জারণের উপর ডিপেন্ড করে। লেখাটা খুবই এক্সপ্রেশন, সবাই যাতে বুঝতে পারে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা হয়ে গেছে মাথায়, এবার বমি করো, যাতে করে সবাই মিলে ওটা বানাতে পারে। মানিকবাবু মেঘের লেখার একটাই পদ্ধতি ছিল, সংলাপে আসি, আমি নিজে কিচ্ছু করিনি। আই ওয়ান্টেড টু বিকাম হিম, মানিকবাবু। ব্যাপারটা পুরোটাই ভৌতিক, যে আমি চেষ্টা করেছিলাম আই নিড টু গেট পজেসড বাই মানিকবাবু সো দ্যাট হি ক্যান মেক মি রাইট। মানিকবাবু আমাকে দিয়ে তার যাপন, তার গপ্প, তার মানে পুরো মননশীলতা, তার নিজের পৃথিবী, মানিকবাবুর অদ্ভুত জগৎটা নিজে লিখিয়ে নেবেন, লিখিয়ে নিয়েওছেন। আমি নিজেও আজকে যখন শুটিং এর পরে, আগে, অনেক পরে, অনেক মুহূর্তে আমি বুঝতে পারি না, ভাবতে পারি না আমি এটা কেন ভেবেছিলাম। তারপরে আই গো ব্যাক এবং আমি ভাবি আমি তো ভাবিনি, ভেবে তো উনি ছিলেন। কারণ আমি জাস্ট মানে নিমিত্ত মাত্র, আমার ভেতরে তখন মানিকবাবুর ভূত বিচরণ করছে। তো সেই জন্য আমি খুব ডিসিশন নিয়ে যে লিখিনি ডায়ালগ বা কম ডায়ালগ, কোনো ব্যাপার নেই। একটা মানুষ যাকে আমি চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে লেখার মাধ্যমে, চিত্রনাট্যে, তারপরে চলচ্চিত্রে, ছবির মাধ্যমে এবং শব্দের মাধ্যমে এবং যেটুকুনি ডায়লগ আছে তার মাধ্যমে খুব অর্গানিক্যালি ব্যাপারটা এসছে। আমি আর একটা ছবির নাম নেবো যেখানে ডায়লগ বহু, আমি প্রচন্ড ভক্ত, আমার গত 20-25 বছর আমার প্রিয়তম ছবি, মানে কাকে মোনাদি আমায় বলছিল অভিনন্দনের জন্মদিন, ওর প্রিয় মোনাদি সেদিনকে বলছিল যে বৌদ্ধানদাকে বলেছে যে ওর একটা প্রিয় ছবি আমরা সবাই দেখবো সেদিনকে ইত্যাদি। বৌদ্ধানদাকে জিজ্ঞেস কোন ছবি দেখানো যায় বলো, তো বৌদ্ধানদা বলেছে পাতাল ঘর। তো আমি পাতাল ঘরের অতটাই ভক্ত। তো আমি ইচ্ছেও কোনো একদিন ওরকম একটা ছবি করবো জমজমাট, তো মুখস্থ, মানে ডায়লগ বাই ডায়লগ মুখস্থ। তো যেখানে প্রয়োজনীয়তা সেখানে লেখো, যেখানে প্রয়োজনীয়তা নেই, চারিত্রিক প্রয়োজনীয়তা নেই বা ঘটনা অনুযায়ী প্রয়োজনীয়তা লিখবে না। টেক্সটেরও দরকার হয় না, সাহিত্যর ওই ঈশ্বর আমার আর এক ঈশ্বর। রমাদা কিন্তু মানে একটা চমৎকার উক্তি করেন। ডিসেম্বর মাসে শুট হচ্ছে, রাত 2টো, 23শে ডিসেম্বর 2000। রমাদার কথা বলে দিই, রমাপ্রসাদ বণিকের কথা হচ্ছে। হ্যাঁ, রাত 2টো, মানে এই 2-3 হচ্ছে টেম্পারেচার, ফাঁকা মাঠে। রমাদার পরের দিন সকালবেলা, মানে আমি গেছি আর আমাকে বললেন, আমি বললাম কি গো, তো 2টো ফুটো বাজে, মানে সব তো ফিরেছে হচ্ছে 4টে, 4:30 না 5টার সময় ফিরেছে, 2টো ফুটো বাজে। আমাকে বললো, এরপর থেকে বুঝলি ভালো ছবি দেখবো, করবো না। এটা ভালো ছিল। সম্ভব। আমি অ্যাকচুয়ালি তোমাকে আমি একটা বৌদ্ধান থেকে আমি প্রশ্ন করতে চাই, একটু পাতাল ঘরের গল্প হোক। আরে প্লিজ, মানিকবাবুর মেঘের মধ্যে পাতাল ঘরের না না হতে হবে, কারণ পাতাল ঘরের পেছনে যে সেই মানুষটা যে মানিকবাবুর পেছনে বৌদ্ধান মুখোপাধ্যায়, সেটা জানুক সবাই, মানে সেইভাবে জানুক। এবং যেখানে পাতাল ঘরের যার গলা দিয়ে শুরু হয়, মানে তার গলা দিয়ে শেষ হয়, তিনি বসে আছেন এখানে। আপনি এটা কত বছর বয়সে জানতেন? ক্যামেরার পেছনে অত্রিজ যে এক্সপ্রেশন, আমারও সেই এক্সপ্রেশন। আমি এটা আজ জেনেছি, পাতাল ঘর তোমার গলা দিয়ে শুরু, তোমার গলা দিয়ে শেষ। হ্যাঁ, কারণ জয় সেনগুপ্তর গলাটা আমার। হ্যাঁ, না, এখানে একটা মজার কথা আমি বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে এই যে গানটা বাদ গেছে বলছে, সেই গানটা দাদুর ভালো লাগে,
দাদু হচ্ছে অভিজিৎ চৌধুরী, পাতালগড়ের পরিচালক। ও, তাই আমার বলো? খুবই আমি হঠাৎ করে অনেকক্ষণ ধরে দাদুর দাদু ভালো অর্জুন দাদু অর্জুন লাগলো। হচ্ছে। আমি একজনকে গুরু বলে মানি আমার জীবনে। আমার ফিল্ম মেকিং এর জ্ঞান সবকিছু ওনার থেকে শেখা। এটা দুর্ভাগ্য যে অভিজিৎ চৌধুরী পাতালঘরের পর কোনোদিন কিচ্ছু আর বানালেন না। সেটা কালেকটিভলি সিনেমার ক্ষতি। তো ওইরকম গানে শটটাও ভাল লাগে, করবে না। এ সঙ্গে সঙ্গে ফোন করেছে অর্জুনকে। অর্জুন আর নীতি পরের দিন সকালবেলা, মানে 5:30 না 6টার সময় এসে ঢুকেছে। তার মানে ওটা শুরু করেছে গাড়ি চালাতে মাঝরাত্রি। এসে দাদুকে বলছে যে কি হয়েছে তোর শটের জন্য? না না, যে বেশ খরচা হয়ে যাবে হ্যান ত্যান। অর্জুন এরকম করে তাকিয়ে থেকে বললো, 2টো কোকের বিজ্ঞাপন করব, তাতে যা এখানে বাজেট হয়েছে তার থেকে বেশি টাকা রোজগার হবে। তুই শুট করবি এখানে, এই ছবির তো যেখানে যেখানে শুট। আর ইনি কাঠি করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। আমি ঘরের ঠিক কোণে বসেছিলাম, তো ইনি কাঠি করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, কিচ্ছু করছেন না। অর্জুন মুখের দিকে করে তাকিয়ে রয়েছে। আর অর্জুন গৌরী সারিয়া বাই দ্য ওয়ে। হ্যাঁ, অর্জুন গৌরী সারিয়া। অর্জুন একবার করে এর দিকে তাকায় আর ওইটা বলতে থাকে, না তুই শুট করবি। আরে দাদু মানে সে কি রিল্যাক্টেন্ট, না না ভালো লাগছে না, ওই কম না, ও তো ওইটা খুব আমার মজা লেগেছিল। তো পাতাল ঘরের দিকে আমরা যেতেই পারি, তার আগে বৌধানদাকে জিজ্ঞেস করি, যেহেতু তুমি শুরুতে একটা কথা বললে যে আমি তো বিজ্ঞাপনের লোক, আমাকে সেল করতে হবে, আমি সেল করা। এবার এখানে অভিনন্দন দা আরেকটা কথা বললো যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট। মোনালিসা দি বলছে যে আমার যে ছবি ভালো লাগবে সেটা আমি প্রযোজনা করব। যখন মানিক বাবুর মেয়ে লিটল ল্যাম্প ফিল্মস প্রযোজনা করলো, তো এরকম একটা আমি অফবিটই বলছি, মানে ছবিকে ক্যাটেগরাইজ করা উচিত না, বাট আমি বিশ্বাসও করি না সেটা। এটা সত্যজিৎ রায় খুব ভালো বলেছিলেন যে আমার যদি এটা খুব কষ্ট করে একটা ছবি বানালাম, বক্স অফিসে চললো না, সবচেয়ে বেশি খারাপ লাগবে আমার নিজের। প্যারালাল আর্ট হাউস আর কমার্শিয়াল বলে কিছু হয় না, সবই এক। বক্স অফিসে লোকের ভালো লাগতে হবে, মোদ্দা কথা। সেই বিক্রির চিন্তাটা তোমার মাথায় ছিল না? একদম বাণিজ্যিক দিক থেকে প্রশ্নটা করছি, প্রযোজক বোধহয় মুখোপাধ্যায়কে প্রশ্নটা করছি যে এই ছবিটা আমি সেল করবো কিভাবে। খুব ডিসঅ্যাপয়েন্টিং উত্তর দেবো, বলো না। ছিল না। থাকলে এই ছবিটা কোনোদিন বানাতাম না। এই জন্যই এই ছবিটা আর কোনো প্রযোজক বানাতো না ভারতবর্ষে, আর সেই জন্যেই আমরা বানাবো। তাই জন্যই মাত্র 1 মিনিটের ট্রেলার হয়েছে। হ্যাঁ, একদমই। যেটা আইনক্স চালাচ্ছে এখন, অভিনন্দনেরই এডিট করা। না, আমি আবার প্রসঙ্গে ফিরে আসি। সেটা হচ্ছে যে অগ্নি, আমি না একটা সিনেমার ইউনিভার্সে বিশ্বাস করি, যে ইউনিভার্সে করণ জোহর এক্সিস্ট করবে, সৃজিত মুখার্জি এক্সিস্ট করবে, একটা মানিক বাবুর মেঘও এক্সিস্ট করবে, সিমিলারলি একটা স্বপন সাহাও এক্সিস্ট করবে। এছাড়া না একটা ইন্ডাস্ট্রি হতে পারে না। যতই আমরা বলি যে অফবিট ফিল্ম, মার্জিনালাইজড ছবি, এটসেট্রা এটসেট্রা, আর্ট হাউস, যাই নামে আমি এটাকে সংজ্ঞা দিই আর কি, কিন্তু হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ছবিগুলোর কোএক্সিস্টেন্সটা ভীষণ প্রয়োজন। খুব বোরিং হয়ে যাবে না হলে। একদমই তাই, একদমই তাই। যদি একরকম একনায়ক তন্ত্র, যেটা আমরা কোনোদিনও চাই না হোক, সেটা যদি সিনেমার জগতে হয়, এক সাবজেক্ট তন্ত্র, তুমি বলছো একটা কোয়ালিশন থাকতে হবে, না হলে তো কোনো লাভ নেই আর কি। তাহলে আর্টটা আর্ট হবে কি করে? সবকিছুই তো বাজারমুখী হতে পারে না, সবকিছুই কমার্স হতে পারে না। ফিল্মের একটা অদ্ভুত রোল, অনলি কোলাবোরেটিভ আর্ট, যেটা হাইলি কমার্শিয়াল, হাইলি আর্টিস্টিক। আমি একটা সাহস করে কথা বলবো প্লিজ। ছোটবেলায় খুব চাটা খেয়েছিলাম, প্রায় 12-14 জন মিলে চাটিয়েছিল আমাকে। জওয়ান প্রথমত তো মানে আমার কাছে ওইটা ছিল যে শাহরুখ খানকে কি অপমানটা করা হয়েছে। তারপরে ওই সিনেমাটা রিলিজ করেছে এবং যারা অপমান করেছিল সারা ভারতের মানুষ একদম জবাব দিয়ে দিয়েছে। কারণ আমি মনে করি শাহরুখ খান যতক্ষণ স্ক্রিনের মধ্যে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ কারো বাবার ক্ষমতা নেই চোখ ফিরিয়ে নেবে। যে ইন্টেন্সিটি দেখিয়েছিলেন
আজও সেই ইন্টেন্সিটি দেখ, ওর যেটা বিক্রি হয় সারা ভারতবর্ষে ওইটাই উনি করেন, কিন্তু এত প্যাশনেটলি করেন, অনেস্টলি করেন। এত অনেস্টলি করেন যে তারই ফল দেখা যায় হচ্ছে এই বিক্রি, তথাকথিত বিক্রিতে। আবার আমি ওই প্রসঙ্গে আসি যে কেন মানিকবাবুর মেঘ প্রডিউস করবো আমরা, যেহেতু অন্যরা করবে না, আমাকে করতেই হবে, আমার কোনো রাস্তাই নেই, এটা তো কম্পালশন। যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট না পাও আবার করবই, আমি কথা দিলাম আবার না, কিন্তু but আমি 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 খুব খুব আমি এই ফিলোসফিটা ভীষণ বিশ্বাস করি যে একটা করণ জোহরের সঙ্গে একটা দিবাকর ব্যানার্জি থাকতে হবে, অবশ্যই থাকবে। এটা LSD2 বানাতে হবে তাকে। LSD2 না বানালে রকি আর রানী কি প্রেম কাহিনী তৈরি হবে কি করে? মানে দুটো ছবির এত আলাদা জনরা, কিন্তু একদম চন্দন স্যার যেটা বললেন আমি সম্পূর্ণ সহমত যে আমার পাঠান জামান ভালো না লাগতে পারে, কিন্তু ওই লোকটার অনেস্টি, ওই লোকটার প্যাশন, ওই লোকটার কাজের প্রতি ডেডিকেশন আমি ফেলে দেবো কি করে? একদম আমি অগ্রাহ্য করতে পারবো না, আমি জিনিসটা অস্বীকারও করতে পারবো না। লোকের, আমি তো বলি, কাকে বিয়ে করেছে? এই লোকটা যদি সাম্প্রদায়িক হতো, বিয়েটা কাকে করেছে? তাকে বিয়ে করতেন না তো। এই সমস্ত মানুষরা এদের জীবন দিয়ে তো প্রমাণ করে দিয়েছেন। একদমই, মানে এবং তাতে বড় কথা ওই একটা কমন ফ্যাক্টর লেজেন্ডদের মধ্যে, তারা খালি কাজ করে যায়, বাকিরা অনেক কথা বলেনি, কাজ করে যান। তো এটা ডিফিকাল্ট গো, মানে গত বছর 3টে রিলিজ হলো তো, ও বাবা, হ্যাঁ, পাঠান জামান, হ্যাঁ, এবং ডাঙ্কি। ডাঙ্কি। তো এর তার আগে 2-3 বছরের সব কিছু মানে জানো, জব হ্যারি মেট সিজন থেকে তারপর তো বন্ধই করে হ্যাঁ, দিল কিন্তু তৈরি করা। তারপরে একটা বছর আসলো লোকটার। এবং ওইটাই বোধহয় কাজের ক্ষেত্রে থেকে যাবে। তোমাদের অনেক ধন্যবাদ এই আড্ডার জন্য। একটা শেষ প্রশ্ন দিয়ে আমি সাক্ষাৎকারটা শেষ করতে চাই। সেটা হচ্ছে আমার, মানে আমি জানি না বলা উচিত হবে কিনা, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা আমি খুব অকপটে বলছি ট্রেলার দেখে। আমার মনে হয়েছে মানিকবাবুর মেঘ একটা প্রেমের ছবি। এবার আমি ভুল হতে পারি, খুব ভালোবাসা দিয়ে তৈরি করা হয়েছে, একটা ভালোবাসার ছবি। 2000 জানে, সাক্ষী আমার প্রথম সবকিছুর, এবং প্রথম সবকিছু বললাম তার কারণ আছে। 2016 কবির সুমন সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল। এখানে কবির সুমন একটা কথা বলেছিলেন আমি সঞ্জয় মুখোপাধ্যায়কে সম্প্রতি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি আমাকে বলুন তো, যে বাংলা ছবিতে শেষ কবে আমি তোমাকে ভালোবাসি এই 3টে শব্দ পাশাপাশি শুনেছেন সংলাপ হিসেবে? কবির সুমন বলছেন এই রোম্যান্স আমি আর বাংলা ছবিতে দেখতে পাই না। হয় বাংলা ছবি নিজেকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে, আর নয়তো নিজেকে তার আয়নায় দেখার কোনো ইচ্ছে নেই। তুমি প্রেমকে কিভাবে দেখো? তোমরা 3জন প্রেমকে কিভাবে দেখো? কারণ আমার মনে হয় মানিকবাবুর মেঘের এই যে এত যাপন নিয়ে আমরা কথা বললাম, সেটার মধ্যে খুব অন্তর্নিহিত ভাবে প্রেম প্রথিত হয়ে আছে। বোধানন্দকে দিয়ে শুরু করবো, অভিনন্দন দা হয়ে স্যারকে দিয়ে শেষ করবো। আমি তোমার সাথে প্রথমেই বলি যে আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। প্রেমের ছবি, এটা প্রেমের ছবি, একটা গেস লেগেছে, ঠিক এটা অ্যাবসলিউটলি প্রেমের ছবি। প্রেম যে এক নারী এক পুরুষ, 2 পুরুষ বা 2 নারী হতে হবে এমন কোনো কথা নেই। আমি আর একটু ব্রডার পার্সপেক্টিভ, আমরা যখন ছবি বানাই যে কোনো প্রসেসে আমরা বলি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রেম দেখতে চাই। শর্ট টেকিং এর মধ্যে প্রেম দেখতে চাই, সাবজেক্ট চয়নের মধ্যে প্রেম দেখতে চাই, এডিটের মধ্যে প্রেম দেখতে চাই, যেভাবে ডিভিডির ওপর লিখছি তার মধ্যে প্রেম দেখতে চাই। প্রত্যেকটা পদক্ষেপ জীবনে আমরা যা করছি তার মধ্যে প্রেম দেখতে চাই। এইটা আমার যাব, এটা আমি চেষ্টা করেছি আমার সাথে যারা কাজ করেছে তাদের মধ্যে ট্রান্সলেট করা। ঋত্বিক দা আমাকে এটা বলেছিল যে আমি এক্স্যাক্টলি তুমি যেটা বলে, ঋত্বিক দা বলে আমি খুব আদর দিয়ে ছবিটা বানিয়েছিল সব। সেটা শুধু আমি নই, যে লাইট করেছে সেও, যে চা দিয়েছে সেও। একদম ওকে যে এত আদর করে চায়ের ভাতটা দিয়ে যেত সকালে, আমার মনে হতো ওর জন্য একটু ভালো করে কাজ করি। অভিনন্দন দা। আমার মনে হয় যে আদরটা সেটা কঠিন হতে থাকে। এখানে আজকের এই প্রশ্ন এভাবে শেষ করব, আমাদের এই বাংলার সব থেকে বড় যে মানুষটি, তার পূজা পর্যায়ে এবং প্রেম পর্যায়ের গান তো বাঙালি গুলিয়ে ফেলে, যে কোনটা ঈশ্বরের প্রতি কোনটা প্রেমের প্রতি গুলিয়ে যায়। মানে সেটাই ঈশ্বর আর প্রেমের একটা অদ্ভুত মিলন স্থান। এবং ঠিক ওই জায়গা থেকে মানিকবাবুর মেঘের জন্ম। এই যে সন্ধি ঈশ্বর এবং প্রেম, সেই সন্ধিক্ষণ থেকে মানিকবাবুর বুৎপত্তি, চরিত্রের বুৎপত্তি, তার সাথে মেঘের চরিত্রের বুৎপত্তি। বাকিটা ছবি না দেখলে আমার পক্ষে মুখে বলার খুব একটা সম্ভব নয়। যেই জন্য আমি বলি যে খুব আমি কথা বলার মানুষ নয়, সেই জন্য গপ্প লিখি, ছবি আঁকি এবং ছবি বানালাম। বাকিটা পর্দায় গেলে দেখা যাবে বলে। ভাগ্যিস, থ্যাংক ইউ ছবি আঁকার জন্য, গল্প লেখার জন্য এবং সিনেমা তৈরি করার জন্য। স্যারকে দিয়ে শেষ করি একই প্রশ্ন। বাংলা ভাষায় একটা খুব চমৎকার, যেটা ইংরেজিতে নেই, একটা প্রেম আর একটা হচ্ছে ভালোবাসা। প্রেমের সাথে একটা কামের যোগাযোগ আছে।
কাম ছাড়া প্রেম হওয়াটা সম্ভব নয়, কিন্তু কাম ছাড়া ভালোবাসা হওয়া সম্ভব। এই ছবিটা একটা আদ্যন্ত প্রেমের ছবি। তারপরে এই যে ছোটবেলাতেই শুনছি বাংলায় ছবি হচ্ছে না, ছবি হচ্ছে না, ছবি হচ্ছে না, আন্তর্জাতিক মানে ছবি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, ভালো কথা। আমরা একটা ছবি বানালুম, ছবিটা বিভিন্ন জায়গায় নিয়ে গেলুম, গিয়ে দেখছি অগ্নি একটা অদ্ভুত ভাবে আমাদের সরিয়ে ফেলা হয়েছে সেখান থেকে। কিভাবে? ভালো, বাঙালি খুব ভালো, গোল্ডেন এজে ভালো। এখন বাংলা কোথায়? আন্তর্জাতিক জায়গায় এখন বাংলা চলচ্চিত্র এক দুজন মুষ্টিমেয় ছাড়া যারা তাদেরকে পার্সোনালি সম্মান করছে, কিন্তু বাংলা চলচ্চিত্র যে কৌলিন্য ছিল, যে হাতে ধরে ওয়ার্ল্ড সিনেমার কাছে নিয়ে গেছিল বাংলা চলচ্চিত্র, ভারতীয় চলচ্চিত্রকে, যেই মানুষেরা, সেই ভূমিটা এখন নিঃসঙ্গ। তো আমি ক্রমশ ওইটা অনুভব করতে 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 আমরা নিজেরাও জানতাম না ফাইনালি ছবিটা আসবে কিনা। ছবিটা যখন এখন আসছে, একটা ছবি যেটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় গেছে, সমাদৃত হয়েছে, লোকে এসে কেঁদেছে, জড়িয়ে ধরেছে, পুরস্কার পেয়েছে, সবকিছুর পরে সেই ছবিটাকে আনা সম্ভব হয়েছে প্রেক্ষাগৃহে বাংলায়, এতগুলো হল পেয়েছে, পাচ্ছে, তারপরে শেষ দায়টা দর্শকের। এখন অনুরোধ করবো, আমি ছবির পরিচালক বা ছবির সাথে যুক্ত মানুষ হিসেবে না, একজন বাঙালি হিসেবে, একজন বাংলার মানুষ হিসেবে, যে বাংলা ছবির এই মন খারাপের অবস্থা, যেখানে বাংলা ছবি দেখা হচ্ছে না আন্তর্জাতিকভাবে, সেরকম একটা ছবি যখন মুক্তি পাচ্ছে, আপনারা যদি হলে গিয়ে দেখেন ছবিটা, একটা 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 খবর প্রচারিত হবে ইন্ডাস্ট্রিতে যে এরকম ছবির একটা দর্শক তৈরি হচ্ছে। আমাদের দলে দলে আসতে হবে, খুব সহজভাবে বললে অ্যাভেঞ্জার্স এর মতন। একটা হাল্ক দরকার, একটা আয়রন ম্যান দরকার, সবাইকে দরকার। তখন গিয়ে আমরা আবার সেই আসনটা পাবো, যে আসনটাকে থেকে আমরা সরে এসেছি, আমাদের সরিয়ে রাখা হয়েছে। তো বাংলা বাঙালির জন্য ছবিটা দেখুন, আমাদের ভাষার চলচ্চিত্র, যেটা সত্যজিৎ রায়ের হাত ধরে, ঋত্বিক বাবুর হাত ধরে, মৃণাল সেনের হাত ধরে, পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে, বুদ্ধদেব বাবুর হাত ধরে বা গৌতম বাবুর হাত ধরে ঘুরেছে সারা পৃথিবীতে, যেটা এখন স্তব্ধ হয়ে গেছে। মানিকবাবুর মেঘ দিয়ে আরেকটা সেই দায়ের জায়গাটা, দায়িত্বর জায়গাটা আমি দর্শকের হাতে তুলে দিতে চাই এবং অনুরোধ করতে চাই, বাংলা সিনেমার জন্য যদি একটু হলে এসে দেখেন, আমার পার্সোনালি অত্যন্ত ভালো লাগবে, সেটা পরিচালক হিসেবে না, বাংলা চলচ্চিত্র প্রেমিক হিসেবে। তাহলে একটাই কথা শেষে, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। থ্যাংক ইউ।